This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিনীত গোয়েলের জায়গায় যিনি দায়িত্ব নিলেন সেই মনোজ বার্মার সামনে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, আরজি কর কাণ্ডের পর সমালোচনার ঝড়ে বিধ্বস্ত এই কলকাতা পুলিশ, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তাদের মনোবল কোথায় আছে সেটাও বুঝতে পারবেন যদি দেখেন যে মাঝখানে রক্তাক্ত ছবিগুলো বা ডিপিতে এখন এই কালো সবাই যে করে রেখে দিয়েছেন সেগুলো দেখলেই। ফলে এই পুলিশের মনোবল চাঙ্গা করা নাকি কলকাতার পুজোর ভিড় সামলানো? ভাবলেন এটা কীরকম একটা তুলনা হলো? এটা আবার কোনো বিষয় হলো নাকি? সবাই জানে এই মুহূর্তে কলকাতা পুলিশ কতটা চাপে, কেন চাপে, কেন জনগণ বনাম পুলিশ হয়ে গেছে, কেন কলকাতা পুলিশকে টুইট যুদ্ধে নামতে হয়েছে, কেন সোশ্যাল মিডিয়ায় তাদের বারবার নিজেদের পরিস্থিতি কিভাবে তাদের মানে লক্ষ্য করে দেওয়া হচ্ছে, কিভাবে তাদের লক্ষ্য করে সবাই মিলে দোষারোপ করছেন, এটাতে তাদের কতটা খারাপ লাগছে, এই বিষয়গুলোকে প্রচার করতে হচ্ছে কলকাতা পুলিশকে। এটা তো এই জন্যেই যে তাদের মনোবলে বিরাট ধাক্কা লেগে গেছে। তাহলে তার সঙ্গে পুজোর ভিড় সামলানো এটা কোনো ব্যাপার হলো? কারণ মুখ্যমন্ত্রী তো কদিন আগে বলেছিলেন যে সামনে পুজো থাকায় ওই বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে সরানো যাচ্ছে না। বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছিলেন, তার সঙ্গে দেখা করে তার সামনে শিরদাঁড় আর মডেল রেখে এসেছিলেন। মনে আছে ঘটনাগুলো? ওই জুনিয়র ডাক্তাররা কি কাণ্ড করেছিলেন? বিনীত গোয়েল সেদিন আন্দোলনকারীদের নাকি বলেছিলেন যে নিজের কাজে তিনি খুশি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তিনি সরে যাবেন। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ওপরওয়ালা, তাদের ইচ্ছে কি ছিল? গত কয়েকদিনে নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন বেশ কয়েকবার বিনীত গোয়েল, নবান্নেও গেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু সামনে পুজো থাকাতেই যে তারা বিনীতকে ছাড়তে পারছেন না, তাকে বুঝিয়ে সুঝিয়ে পদত্যাগ আটকাচ্ছেন, এ কথাও তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। গতকালের বৈঠকেও নাকি বিনীত গোয়েলের কমিশনের কুর্সিটা শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছিল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের তরফে যারা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের দাবি মুখ্যমন্ত্রী নাকি পুজোর কথা বলেই বিনীত গোয়েলকে ওই কমিশনারের চেয়ারে রেখে দিতে চেয়েছিলেন। আর তখনই নাকি ওই বাম আমলে ওই রিজওয়ানুরের উদাহরণকেই অস্ত্র করেন জুনিয়র ডাক্তাররা। এক্ষেত্রে তারা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, স্পষ্ট বলেছিলেন যে 2007-এর ষষ্ঠীর দিন প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র ডাক্তাররা যখন বুঝিয়ে ঠুঝিয়ে দেন, মনে করিয়ে দেন, তারপরেই নাকি আলাদা করে তিনি আবার একটুখানি আলোচনা সেরে নিয়ে তারপর তাদের এই কথা টথা দেন, মানে বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে রাজি হন। দেখুন, বৈঠকে কোনো ক্যামেরা ছিল না, ভেতরের কথা রাজ্যও কিছু জানায়নি, জুনিয়র ডাক্তাররা এক পক্ষ। আপাতত তাদের কথাই যখন সামনে আসছে তখন বিশ্বাস করা না করা সেটা তো পরের কথা, কিন্তু শুনতে ক্ষতি কি? আপনাদের তরফ থেকে এই যুক্তিও দেওয়া হয় যে পুজো তো খুব তাড়াতাড়ি, এই সময় এই সর্বোচ্চ কর্তাকে সরিয়ে দেওয়া হলে কলকাতা পুলিশ কিভাবে কাজ করবে, সব কাজটা যাবে না। তখন আমাদেরই এক প্রতিনিধি জানান যে দেখুন ম্যাডাম, 2007 সালে যখন রিজওয়ানুর রহমান এর একটা হত্যাকাণ্ড ঘটেছিল, আপনি ওই কলকাতার কমিশনারের পুলিশেরই একদম পদত্যাগ চেয়েছিলেন এবং আপনি জানিয়েছিলেন যে যে পুলিশ সিস্টেমে ঘটনা ঘটেছে সিবিআই তদন্ত হলেও তা সম্ভব নয়, এবং ওই সময় কমিশনারেট অফ পুলিশ পদত্যাগ করেছিলেন ঠিক ষষ্ঠীর দিনে, খুব যদি না ভুল বলি, তাহলে এখন সরাতে অসুবিধা কোথায়? এবং ওই সময় তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এগুলো ওই চেষ্টা চলেছিল সরকারি তরফ থেকে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেই দিই যে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তো উনি আছেন কার্য, তাহলে বলেই দাও তোমরা। হ্যাঁ, আমরা এটা বলেই দিই। এবং উনি যখন এটা চেয়েছেন যে পদত্যাগ করতে, তাহলে আর মানে যিনি নিজে পদত্যাগ করতে চাইছেন তাকে আর পদে বসিয়ে রাখার কি মানে হয়? তারপর উনি আমাদের থেকে সময় চেয়ে নেন যে উনি একটু কথা বলতে চান, এবং তখন ওনার অফিসিয়ালরা কিছুটা সভাকক্ষে কথা হচ্ছিল একটু বেরিয়ে গিয়ে ওনাদের মধ্যে আলোচনা করেন। এবং সভাকক্ষ থেকে বেরিয়ে যান তারা? কে কে বেরোন? আমি সরকারি যে অফিসিয়ালদের নাম বলেছি সকলেই কার্যত বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যান এবং উনি বলেন উনি নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করবেন। এবং কতক্ষণ? মিনিট 5 ম্যাক্সিমাম, খুব বেশি নয়। উনি 1 মিনিট বলেছিলেন, কিন্তু আর একটু বেশি লেগেছিল সময়টা, ঘড়ি দেখিনি কারণ আমাদের ঘড়িও ফাঁকে রেখে গেছি আমরা।
তবে উনি বেরিয়ে এসে জানান যে ঠিক আছে, সেই বিনীত গোয়েলকে আমরা সরিয়ে দিচ্ছি। ডিসি নর্থকে তো উনি আগেই সরিয়ে দিবেন বলেছিলেন, এবং ডিএমই ডিএইচএস এই দুজনকে উনি সরিয়ে দেবেন বলেন। তবে হেলথ সেক্রেটারিকে উনি সরাতে চাননি। তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে, মানে খেয়াল করুন কীরকম পরিস্থিতি। তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে ওই টালা থানার প্রাক্তন ওসি, মানে তৎকালীন ওসি আর কি, অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করে বসে আছে। আজ আদালতে অভিজিতের আইনজীবী বলেছেন তার মক্কেল তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন না, সহযোগী ছিলেন, অথচ তদন্তে যুক্ত থাকা সরকারি অফিসারকে পদ্ধতি মেনে গ্রেফতার না করে তার মক্কেলকে সিবিআই গ্রেফতার করে নিয়েছে। এবার এটা তারা মানে কোথাও গিয়ে বলতে চেয়েছিলেন যে অন্য কাউকে গ্রেফতার করার কথা ছিল। এবার যারকে গ্রেফতার করার কথা ছিল তিনিও কিন্তু কলকাতা পুলিশেরই লোক। আদালতে এই টালা থানার অপসারিত ওসির আইনজীবীর এই প্রশ্ন কি আসলে কলকাতা পুলিশের উপরতলার বিরুদ্ধে নিচুতলার যে মনোভাব সেটারই বহিঃপ্রকাশ? এই প্রশ্নটা তো উঠবে। অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর কলকাতা পুলিশের বিভিন্ন ওসি সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচারটা কালো করেছিলেন, তারপর ওই স্তরের সমস্ত অফিসাররা কালো করে দিয়েছিলেন, ডিপিটাকে পুরো কালো, ব্ল্যাক। এরকম ডিপি আমরা সবাই কালো করতে দেখেছি ওই তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটানোর পর। মানে এটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল তিলোত্তমার এই ধর্ষণ খুন। গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিলেন এবং এখনও প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মনের ভেতরে সেই ক্ষোভ বিক্ষোভগুলোই কালো রং হয়ে বেরিয়ে এসেছিল। কালো রং প্রতিবাদের রং। সেই প্রতিবাদের আঙুলটা কি পুলিশ বাহিনীর ভেতরেও কোনো এক পক্ষের দিকে উঠছে? যদি তা হয় তাহলে মনোজ বর্মার প্রথম কর্তব্য তো বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব মেটানো, পারস্পরিক বিশ্বাস পারস্পরিক আস্থার জায়গাটাকে একদম অটুট করে দেওয়া, নতুন করে সামলে নেওয়া। পুজোয় ভিড় সামলানোর মূল দায়িত্বটাও নিচুতলার ঘাড়েই থাকবে, সেটা তো ওই নিচুতলার কাঁধেই চাপাতে হবে লালবাজারের ওপর মহলকে, তাই না? এবার এরকম সময় একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জ নতুন কমিশনারকে সামলাতে হবে বুঝেই কি মনোজের মতো একজন দাবাং অফিসারকে দায়িত্ব দেওয়া হলো? এইটাই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, জানেন তো? কারণ আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে কীরকম পরিস্থিতিতে, যখন পরিস্থিতিতে সব থেকে কঠিন হয়, সব থেকে বেশি চাপের পরিস্থিতি হয়, তখন মনোজ ভার্মার ওই যে দাবাং মনোভাব, ডোন্ট কেয়ার মনোভাব, নেমে যাওয়া পরিস্থিতির প্রায়োরিটিটাকে গুরুত্ব দেওয়া, এখন সামলানোটা দরকার। তারপর এখন ওই সেজে গুজে জ্যাকেট ফ্যাকেট পরে তারপর নামার সময় নেই, এই রকম মানসিকতার একজন অফিসারকে কি দরকার ছিল না এই সময়? সেনাবাহিনীতে একটা লাইন লেখা থাকে, জানেন তো, when going gets tough, tough gets going। যখন যত পরিস্থিতিটা যত শক্ত হয় তখন শক্তরাই এগোতে পারে। এবার মনোজ ভার্মার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বারবার দেখা গেছে। মানে বলতেই পারেন আজকে মনোজ ভার্মার নামটা যখন এই পুলিশ কমিশনার হিসেবে ঘোষণা করা হলো, আমার বলতে ইচ্ছে করছিল এভাবেও ফিরে আসা যায়। সিরিয়াসলি, বাম আমলে বাম সরকারের কাছের লোক বলে পরিচিত ছিলেন মনোজ ভার্মা, একদম ঠিক শুনছেন। বদনাম কুড়িয়েছিলেন বলতে পারেন সেটা, কারণ তারপরে তো ক্ষমতায় চলে এসেছিল তৃণমূল। এবার তৃণমূলের চোখে তো বাম ঘনিষ্ঠরা সবাই দুচ্ছাই, এবং এখনও দেখবেন এই কিছুদিন আগে অবধি বলেছেন যে এই প্রশাসনের বিভিন্ন জায়গায় ওই বাম মনোভাবাপন্নরাই নাকি যাবতীয় সমস্যা করেন। ফলে বাম ঘনিষ্ঠ হলে তাকে যে কোনোভাবেই তার পক্ষে নেক নজরে আসা সম্ভব নয়, বরঞ্চ কুনজরে দেখা হবে, সেটা তো বুঝতে পারা যাচ্ছে। সেই জন্যেই সেটার প্রতিফলন আমরা দেখেছিলাম সেই সময়। মনোজ ভার্মাকে সরাসরি মানে ক্ষমতা আসার পরেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু তারপর থেকেই মানে এরপরের যে নামটা না, তার হয়ে যেতে পারে কামব্যাক ভার্মা, জানেন তো? 15ই নভেম্বর 2011 জঙ্গলমহলে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজ ভার্মাকে, মানে ফেরানো হয়। ফেরার সেই শুরু। এর ঠিক কয়েকদিন পর ওই 24শে নভেম্বর বরিশালের জঙ্গলে কিষেনজির দেহ পাওয়া যায়, মনে আছে আপনাদের?
এটা তখন মনে হয়েছিল যে ওই বুদ্ধদেববাবুর জমানায় পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে মাও দমনের যে অভিজ্ঞতাটা ছিল মনোজ বর্মার, সেটাকেই কাজে লাগিয়েছে নতুন সরকার। সেই মনোজ বর্মা যখন আবার একটা চ্যালেঞ্জিং রোলে, তখন পুরনো অনেক কথাই মনে করিয়ে দিচ্ছেন রাজ্যের বর্তমান বিরোধী দল নেতা। পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইস পোস্টিং, ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে, একটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। এ তো গেল রাজনীতিকদের তাদের মানে বিশ্লেষণ, তাদের ধরন ধারণ বিশ্লেষণ, সেগুলো আপনার আমার বিশ্লেষণের থেকে সবসময় আলাদা থাকে। কিন্তু দেখুন, আইপিএসদের ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গেল, এবং কিভাবে কে ফিরলেন, কে সরলেন না সরালেন, নাকি ব্যর্থতা না পুরস্কার, শাস্তি না পুরস্কার, এই ব্যাপারগুলো তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন। এগুলো আর আলাদা করে সত্যি কথা বলতে কি বলার দরকারও নেই। কিন্তু কালকের বৈঠকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আর ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের অপসারণের সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী নিয়েছেন। ইনফ্যাক্ট এগুলো হচ্ছে পুরোই ডাক্তাররা না একটা মাঝে মধ্যে বলেন, জানেন তো, যে খুব হয়তো রোগীর খুব অবস্থা খারাপ একটা ওষুধ লিখে দিলেন, দিয়ে বললেন এটা স্ট্যাট, মানে সঙ্গে সঙ্গেই আগে দিয়ে দিতে হবে, তারপর বাকিগুলো। এবার এই স্ট্যাট মানে একদম ওই জুনিয়র ডাক্তাররা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিলেন, তারাই বললেন আর কি যে তারা বাড়িতে ঢুকতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফার্স্টেই ঘোষণা করে দেন যে তিনি ডিসি নর্থ, ডিএমই আর ডিএইচএসকে সরানোর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। মানে তখনও জুনিয়র ডাক্তাররা থিতু হয়নি, তার আগেই পরপর 3টে উইকেট ফেলে দিয়েছেন আর কি। হ্যাঁ, এত চোখের সামনে এরকমভাবে যদি পরপর এরকম 3টে সিদ্ধান্ত শুনে ফেলেন, তারা তো নিজেদের ডিফেন্সটাই নড়বড় হয়ে যাবে যে এরপর কোন জায়গাটা চাপ দেবেন, এটাও তো ভাবতে একটু সময় লাগবে। এটা কিন্তু মানে এই যে কাউন্টার অ্যাটাকটা, এটা কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে, এটাও তো লড়াই, একটা মনস্তাত্ত্বিক লড়াই, সেখানে একটা বড় ব্যাপার, জানেন তো। মানে দেখবেন ক্যারাটিকারা বলে যখন শেখায় ঠেকায় আর কি, যে যদি কেউ আক্রমণ করতে আসে, এই প্রতিপক্ষের এই গলার হাড়ের ওপর আগে একটা ধাক্কা দাও, মানে তাতে সে খানিকক্ষণের জন্য শুরুতেই নিজের ব্যালেন্সটা নষ্ট করে ফেলে, একটু ভেবাচাকা খেয়ে যায়, তাতে তার পক্ষে যে অপোনেন্ট, তার পক্ষে পুরো বিষয়টাকে ধরে নেওয়াটা সহজ হয়। কিন্তু জুনিয়র ডাক্তাররা তো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধেও পদক্ষেপ চেয়েছিলেন, তার অপসারণ তো আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল। এই শুরুতেই 3টে জিনিস মেনে নিচ্ছি, ব্যাস হয়ে গেল, আর কি এই রকম বলেই তাদের সেই দাবি, সেটা কি ভোঁতা করে দেওয়া হলো? ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি, আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে, তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা শাস্তি পাবে। যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি, বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন, বাংলার মানুষের দিকে তাকিয়ে, এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না।